একটা কথা শুনলে বিশ্বাস করবেন, বাংলার এক সম্রাট, যার নাম আপনি স্কুলে কোনোদিন শুনেননি, একসময় তিব্বত দখল করেছিলেন। হ্যাঁ, যে তিব্বত আজ হিমালয়ের দুর্গ বলে পরিচিত, সেই পর্বত রাজ্যে একসময় রাজত্ব করেছে বঙ্গের সৈন্যরা। এই ইতিহাস এত অবিশ্বাস্য যে বহু বই ইচ্ছে করেই এটাকে লুকিয়ে রেখেছে। আজ আমরা সেই হারানো অধ্যায় খুলে ফেলব, যেখানে বাংলার পতাকা উড়েছিল বরফ ঢাকা তিব্বতের হৃদয়ে। এই দীর্ঘ যাত্রার শুরু বাংলা ভূমিতে। অষ্টম শতকের শেষ ভাগে উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্র ছিল ছিন্ন ভিন্ন। রাজ্য উঠছিল, রাজ্য পড়ছিল, আর এই বিশৃঙ্খলার মধ্যেই উঠে এলো পাল সাম্রাজ্য। সম্রাট গোপাল এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও যে মানুষটি এটিকে মহাশক্তিতে পরিণত করলেন তিনি হলেন ধর্মপাল। তার রাজ্য বিস্তৃত ছিল বাংলা থেকে বিহার, উড়িষ্যা থেকে আসাম, এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। তিনি নির্মাণ করলেন বড় বড় বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, নালন্দা, বিক্রমশিলা, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে জ্ঞান খুঁজত। কিন্তু ধর্মপালের দৃষ্টি সীমাবদ্ধ ছিল না ভারতেই। দিগন্তের ওপারে উত্তরের বরফ রাজ্যে ছিল আরেকটি দেশ, তিব্বত। গৃহযুদ্ধে বিধ্বস্ত, রাজবংশে ভাঙন, ধর্মীয় সংঘর্ষে দুর্বল, এই তিব্বত ছিল এমন এক ভূখণ্ড যেখানে প্রবেশ মানেই মৃত্যু এবং উত্তরের বাণিজ্যের বিশাল সম্ভাবনা। ধর্মপাল সিদ্ধান্ত নিলেন তিব্বতকে আর দূরের প্রতিবেশী নয়, সাম্রাজ্যের অংশে রূপান্তর করতে হবে। তারপর শুরু হলো ভারতের প্রাচীন ইতিহাসের সবচেয়ে কঠিন সামরিক অভিযানগুলির একটিকে। বঙ্গ সৈন্যরা সমতল ছেড়ে পা বাড়ালো হিমালয়ের দিকে। তাদের সামনে দাঁড়িয়েছিল অচেনা পথ, খাড়া পাহাড় আর মৃত্যুর মতো নীরব বরফ ঝড়। তবু তারা এগিয়ে গেল। চীনের ট্যাং অ্যানালস, তিব্বতের ডুনহুয়াং ম্যানুস্ক্রিপ্টস দুটোই বলছে একই কথা। বঙ্গী সেনারা তুষার ঢাকা পাহাড় অতিক্রম করে তিব্বতের ঘাঁটিগুলো দখল করে। এই জয় কোনো মসৃণ যুদ্ধ ছিল না, এটা ছিল বরফের সঙ্গে মানুষের লড়াই, দিগন্তের সঙ্গে মানুষের লড়াই, আর অসম্ভবকে সম্ভব করার সাহস। তিব্বতের দক্ষিণাঞ্চলে প্রথম আঘাত আসে, একটি ঘাঁটি, তারপর আরেকটি। ধর্মপালের বাহিনী ধীরে ধীরে দখল করে নিল সেই পর্বত পথগুলো, যেগুলোকে তিব্বতীরা নিজেদের প্রাণ রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করত। অনেক স্থানীয় প্রধান নেতা আত্মসমর্পণ করে। কিছু রাজ্য বঙ্গ সাম্রাজ্যের অধীনস্থ হয়ে পড়ে। তিব্বতীর নথিতে তখন একটি শব্দ ঘুরতে শুরু করে, ব্যাংজি, যার অর্থ বঙ্গ শাসিত তুষার ভূমি। হ্যাঁ, তিব্বতের একটি অংশ সেই সময় সত্যি বাংলার অধিকারভুক্ত ছিল। কিছু শিলালিপিতে সেই অঞ্চলকে বলা হয়েছে তুষার বঙ্গ রাজ্য, দ্য স্নো বেঙ্গল প্রভিন্স। ধর্মপালের পরে এই উত্তর অভিযানকে এগিয়ে নিয়ে যান দুই শক্তিশালী শাসক, দেবপাল এবং রামপাল। দেবপালের সময় পাল সাম্রাজ্যের বিস্তার তিব্বত, নেপাল, কামরূপ অসাধারণ উচ্চতায় পৌঁছায়। তিব্বতী ইতিহাসে পাল সম্রাটদের দেওয়া একটি উপাধি পাওয়া যায়, পালা রাজবো, অর্থাৎ পর্বত রাজ্যের রক্ষক। এই সময়ে বাংলার মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর তিব্বতে পৌঁছান। ধর্মপালের জয়ের পর সেই অঞ্চল শান্ত হওয়ায় তার জন্য পথ খুলে যায়। তিব্বতের বৌদ্ধ ধর্ম তার হাতে নতুন প্রাণ পায় এবং এই নীরব সাংস্কৃতিক সংযোগ একে দুই দেশের মধ্যে এক অদ্ভুত সেতু তৈরি করে। তবে প্রশ্ন থাকে, এত বিশাল ইতিহাস কেন আমরা পড়ি না? এর তিনটি কারণ। ভারতীয় ইতিহাসের মূলধারায় উত্তর সমতলের রাজাদের বেশি গুরুত্ব, তিব্বত নিয়ে ভারতের রাজনৈতিক স্পর্শকাতরতা, আর পাল সাম্রাজ্যের আন্তর্জাতিক শক্তিকে অনেক সময় কম করে দেখানো হয়েছে, কিন্তু বাস্তব রেকর্ড মুছে দেওয়া যায় না। চীনা নথি, তিব্বতী দলিল, নেপালির ইতিহাস সবই একটাই কথা বলে, 1000 বছর আগে বাংলা পৌঁছেছিল হিমালয়ের হৃদয়ে। তিব্বতের বরফের নিচে বাংলা যে পদচিহ্ন রেখে গেছে সেগুলো সময় মুছে দিতে পারেন। ইতিহাস হয়তো নীরব থেকেছে, কিন্তু সত্য নিজের পথ খুঁজে নিয়েছে। এটাই বাংলার শক্তি, যেখানে মানুষ ভুলে যায়
অতীত সেখানে নিজেই কথা বলে, আর সেই কথাগুলোই আমরা তুলে আনি ফ্রম দ্য হিস্ট্রি পেজে। আরও এমন অজানা ইতিহাস জানতে ফ্রম দ্য হিস্ট্রি পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।